পরবর্তীতে আখতার ফারুক সাহেব উনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেন। ওনার ব্যাপারে যেটা আসলে আমরা জানি, আসলে আমি ওনার বইগুলো বা বইপত্রগুলো খুব বেশি পড়ার সুযোগ হয় নাই, বা তার মধ্যে আমার এক্সপ্লোর করার ওইভাবে সুযোগ হয় নাই। সেই জায়গা থেকে আমি আসলে ওনার ব্যাপারে কিছু আলাপ আলোচনা খুব কাছাকাছি মানুষ থেকে, ওনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল তাদের কাছ থেকে শোনার সুযোগ হয়েছে। সেই জায়গাটা থেকে আমি যেটা শুনি যে উনি ছিলেন আমাদের বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক আহমদ শরীফের ছাত্র, এবং তিনি আহমদ শরীফের ছাত্র থাকাকালীন একদিন ক্লাসে আহমদ শরীফ সাহেব নারীদের সম্পদ বন্টন বিষয়ে কথা বলছিলেন, এবং তিনি প্রশ্ন করছিলেন যে নারীদেরকে তো ইসলাম ঠকাইছে। তো এই ব্যাপারটা আখতার ফারুক সাহেব তখন হাত উঠান এবং তিনি এই ব্যাপারে স্যারকে বলেন যে স্যার, আপনি যে কথাটা বলছেন এটা ঠিক এরকম না। ব্যাপারটা হলো নারীদেরকে যেই যেই অধিকার ইসলাম দিছে, নারীদের সম্পদের যে অধিকার দেয়া হয়েছে, যেমন ধরেন একজন নারীকে বাবার সম্পদ থেকে সে সম্পত্তি পায়, একজন নারীর স্বামীর সম্পদ থেকে সে সম্পত্তি পায়, একজন নারীর সন্তানের সম্পদ থেকে সম্পত্তির অধিকারী হয়। কিন্তু এই সকল জায়গা থেকে তো প্রায় 8 অংশ থেকে নারী সম্পদের অংশীদারি হয়, কিন্তু একটা ছেলে তো শুধু তার পিতার থেকে সম্পদের অংশীদারি হয়। তার মানে দেখা যাচ্ছে ইন অ্যাকিউমুলেশন, মোটা দাগে এটাতে যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে একজন পুরুষের চাইতে একজন নারীর সম্পত্তি ইসলাম বেশি পরিমাণে দিচ্ছেন। তো ওই ক্লাস থেকে আহমদ শরীফ স্যার বের হয়ে চলে যান। ওই ঘটনার পরে আর কোনো ক্লাস নেন না, উনি রাগ করেন একটু। পরবর্তীতে ওনাকে যখন ডাকা হয় ক্লাসরুমে, তার অফিস রুমে, তো উনি বলেন, স্যার আপনি ইসলাম নিয়ে যদি এইভাবে কথা বলেন, আমিও তো আমার ইসলামকে নিয়ে আমার জায়গা থেকে কথা বলবো। এরপর থেকে আহমদ শরীফ সাহেব আর এই ধরনের কথা বলেন না। তো আহমদ শরীফ সাহেবের মতো, মানে আহমদ শরীফ স্যার অত্যন্ত বিজ্ঞ মানুষ ছিলেন। তার ব্যাপারে অনেক ধরনের আলোচনা সমালোচনা আমাদের সমাজে আছে। তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া, তার বিভিন্ন ধরনের চিন্তা চেতনার সাথে অনেক ধরনের সামঞ্জস্যতা আমাদের সাধারণ মানুষদের বা আমাদের হুজুরদের নাই মিলতে পারে, কিন্তু তিনি ছিলেন আব্দুল করিমের ভাতিজা, এবং আব্দুল করিম হলেন লোকসাহিত্যের বিখ্যাত মানুষ। সেই জায়গা থেকে আহমদ শরীফ ছিলেন বাংলা ভাষার সেরা অধ্যাপকদের মধ্যে একজন। সে আহমদ শরীফ অধ্যাপক আখতার ফারুক সম্বন্ধে একটা কথা বলছিলেন যে বাংলাদেশে হুজুরদের মধ্যে আখতার ফারুকের মতো এত ভালো বাংলা জানা মানুষ আমি আর দেখি নাই। সো তার ক্রেডিটটা কোন পর্যায়ে নিয়েছিল। আখতার ফারুক সাহেব পরবর্তীতে কায়েদে আজম কলেজ যেটা ছিল সেখানে অধ্যাপনা শুরু করেন, কিন্তু ব্যাপারটা হলো পরবর্তীতে এটা সোহরাওয়ার্দী কলেজে রূপান্তরিত হয় এবং তিনি সেখানে দীর্ঘকাল ধরে এই অধ্যাপনার কাজ করেন। এবং আখতার ফারুক সাহেব খুব রসাত্মক মানুষ ছিলেন, রসবোধ ছিল। আসলে বাংলা পড়বে কিন্তু রসবোধ জন্ম নিবে না, এই ধরনের ব্যাপার আসলে সাহিত্য কবিতা এগুলো তো রসে টইটুম্বুর ব্যাপার। এটা একেবারে সব সময়ের জন্য, সেটা বলেন আরব বলেন, আজম বলেন, বাংলা বলেন, আফগান বলেন বা রাশিয়া বলেন, আমরা জানি সব জায়গারই একটা সাহিত্যের মধ্যে একটা রস আছে অন্যরকম। তো এই ধরনের উনি খুবই রসবোধের মানুষ ছিলেন এবং ছাত্রদের সাথে খুবই দারুণভাবে তিনি কোঅপারেট করতে পারতেন, এবং ছাত্রদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং ছাত্রদের সাথে ওনার যেই আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলটা, এটা খুবই বোঝাপড়ার জায়গাটা খুব উপরের স্তরের ছিল। উনি ছাত্রদেরকে নিজের সাথে জমায়ে রাখতে পারতেন। আমরা এই সময়ে প্রায় দেখি যে আমাদের শিক্ষকরা ছাত্রদেরকে বেশি একটা জমায়ে রাখতে পারেন না। আসলে জ্ঞান তো তখনই তৈরি হয় যখন সেই শিক্ষক তার জ্ঞানকে ছাত্রদের উপযোগী করে ছাত্রকে আকৃষ্ট করতে পারে। আদারওয়াইজ তো জ্ঞান তৈরির জায়গা তৈরি হয় না। আমার মনে হয় অধ্যাপক আখতার ফারুক সাহেব এই জায়গাটাতে খুব দারুণ করেছিলেন যে উনি এই সমস্ত রসবোধ এবং জ্ঞান কাণ্ডকে দিয়ে
তিনি তার জ্ঞানকে একটা জায়গায় উত্তীর্ণ করতে পেরেছিলেন এবং ছাত্রদের মন আকর্ষণ করার, মনোজগৎকে বোঝার চেষ্টা করতে পেরেছিলেন এবং তিনি সফল ছিলেন। অধ্যাপক আখতার ফারুক সম্পর্কে গত রাতে আমাকে একজন একটা টেক্সট করছে যে একবার উনি 1900, এটা আমরা জানি যে সংগ্রাম পত্রিকা স্বাধীনোত্তর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং 1977-এ যখন জিয়াউর রহমান আবার এই অঞ্চলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আবির্ভূত হন, তখন উনি যেই গণতান্ত্রিক একটা রাজনীতি কায়েম করার চেষ্টা করেন, তখন আবার এই দৈনিক সংগ্রামকে আবার পুনরায় প্রকাশিত করার জন্য তিনি অনুমোদন দেন। তো জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন সৈফুর রহমান। তো একবার সংগ্রাম পত্রিকায় ওনার নাম ছাপতে গিয়ে হয়ে গেছিল 6 ফুট রহমান। তো এই অর্থমন্ত্রী আখতার ফারুক সাহেবকে ফোন দিচ্ছে, দিয়ে বলছেন যে আপনারা আমার নামটা 6 ফুট করে দিলেন। তো বলছে, স্যার আপনাকে তো আমরা খাটো করি নাই। মানে ব্যাপারটা হলো যে এই যে রসবোধ, যে একটা ভুলকেও যে রসবোধের মাধ্যমে মানুষের মধ্যে সেটাকে সহনশীল পর্যায়ে, ভুল হয়েছে আমরা অ্যাডমিট করছি কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেটাও যে রসাত্মবোধের মধ্য দিয়ে আসতে পারে। আমরা যদি সৈয়দ মুস্তফা আলীকে দেখি, সৈয়দ মুস্তফা আলী বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচাইতে জাদ্রেল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। আমরা ছোটবেলায় ওনার ওই যে একটা গল্পের মতো একটা পড়েছিলাম যে উনি যখন জাহাজে করে যাচ্ছিল, তখন জাহাজের যে ক্যাপ্টেন বা যারা সারাশি অভিযান করে যে বিভিন্ন জিনিস দেখে টেখে, তো উনি মিষ্টির টিন নিয়ে যাচ্ছিল, সেই মিষ্টি টিন খুলতেই হবে, তো উনি খুলবেন না, তো উনি বারবার বলছে এটার মধ্যে মিষ্টি আছে, রসগোল্লা। আমরা যে গল্পটা আমরা ছোটবেলায় পড়ছি অনেকেই, পরবর্তীতে সেই মিষ্টির টিন খোলাইছেই ওই যে চেকার, তো উনি সেই মিষ্টির টিন খোলানোর পরে সেই মিষ্টি নিয়ে চেকারের মুখে মেরে দিছে, খা, কারণ এটা মিষ্টি, রসগোল্লা। তো আমার মনে হয় যে আমাদের সাহিত্যিকরা যেভাবে আমাদের মধ্যে রসবোধ তৈরি করছেন, সাহিত্য তৈরি করছেন এবং সাহিত্যের মধ্য দিয়ে আমাদের জীবন পরিক্রমাকে হাজির করছেন প্রতিটা মুহূর্তে, গল্পে, উপন্যাসে। এই যে আমি প্রথমে যেটা বললাম যে আখতার ফারুক সাহেব যখন জেলখানায়, তখন তিনি এই বই লিখছেন, জাহান্নামের আগুনে বসিয়া। এবং এই বইয়ের মধ্যেও তিনি, আমি বেশি বই পেজ পড়ি নাই বইটার, তবু আমি যেই 4-5 পেজ দেখছি, উনি এখানে খুবই রসাত্মক আলাপ দিয়ে তার জীবন পরিক্রমাকে মানুষের সামনে হাজির করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং গল্প, উপন্যাস, এগুলোর মধ্য দিয়ে যে আমাদের জীবন পরিক্রমা চলে, জীবনের একটা ছায়াপট উঠে আসে, সমাজে কি চলছে এগুলো যে বোঝা যায়, সেটা তো মূলত সেটার দর্পণ কি? সাহিত্য তো সমাজের একটা দর্পণ। আমরা সমাজে যা কিছু করি তা সাহিত্যিকদের লেখায় উঠে আসে, ছোট গল্পের মধ্যে, বড় গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে, নাটকের মধ্যে, সিনেমার মধ্যে। আই থিঙ্ক সো হযরত মাওলানা অধ্যাপক আখতার ফারুক সাহেব তার জীবনে এই কাজটা দারুণভাবে করতে পেরেছিলেন এবং এই মহান মনীষী তার জীবনের শেষ সায়ান্নে এসে আসরের নামাজে দাঁড়িয়ে নামাজের কাতারে তিনি ইন্তেকাল করেন। তো এর মধ্য দিয়ে এই মনীষী আমাদের থেকে বিদায় নেন, কিন্তু তার চিন্তা দর্শনের মধ্য দিয়ে, তার লেখালেখি, তার গল্প, তার সাহিত্য, সকল কিছুর মধ্য দিয়ে তিনি আমাদের সমাজে এখনও বিরাজমান, আমাদের চিন্তা জগৎকে এখনও নির্মাণ করে চলছেন। আল্লাহ এই মহান মনীষীকে ক্ষমা করে দিন, তাকে জান্নাত দান করুন। তো এটাই ছিল আমার আসলে মাওলানা অধ্যাপক আখতার ফারুক সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা। আমার মনে হয় যে এটার উপরে ভিত্তি করে আমরা আরও আলাপ করতে পারি। এবং আমার হয়তো অনেক কিছু মিস হয়েছে, যেমন আমি ওনার রাজনৈতিক জীবনটা বলি নাই। উনি যেমন খেলাফত আন্দোলন, উনি খেলাফত আন্দোলন দিয়ে শুরু করেন 81-তে, এরপরে সেখান থেকে হাফিজি হুজুরের সাথে রাজনীতিতে যুক্ত হন। সেই জায়গা থেকে এক পর্যায়ে আমাদের যে খেলাফত মজলিস, এবং এই যে একটু আগেই আমাদের মুরব্বী বলছিলেন কথাটা, যদি এখনই আমার বলা উচিত না, তবু ওনার থেকে যেহেতু একটু আগে শুনছি যে খেলাফত আন্দোলন নামটাও আখতার ফারুক সাহেবের দেয়া নাম।
এবং এটা হাফিজুর রাহিমাহুল্লাহ এটা গ্রহণ করছিলেন তৎকালীন সময়ে। এবং অন্য জায়গায় এখানে আমরা যে আজকের যে পাঞ্জেরি পত্রিকা আছে সেখানে ওনার যেই জীবনীটা উনি ওনারা উল্লেখ করছেন, সেখানে দেখলাম যে উনি যুব শিবির এবং এর মাধ্যমে খেলাফত মজলিসের যেই একটা নতুন রাজনৈতিক ধারণা সেটাকে নিয়ে আসেন, এবং যে তওবার রাজনীতির মাধ্যমে উনি এই রাজনীতিতে সম্পৃক্ত হন এবং রাজনৈতিক অঙ্গনে উনি প্রচণ্ডভাবে তার জ্ঞান এবং শিল্প সাহিত্য দিয়ে রাজনৈতিক জায়গাতে নিজেকে নির্মাণ করে নেন। তো এটাই ছিল রাজনৈতিক পরিসরটা। ধন্যবাদ সবাইকে। শুকরান জাযাকাল্লাহ।